আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 30 নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আরোহী মনে মনে বলছে, ভুল হচ্ছে না তো কিছু? বিশাল বড় জায়গা নিয়ে শিকদার বাড়ি রাজপ্রাসাদের থেকে কম কিছু নয়। কারো দৃষ্টি একবার পড়লে দৃষ্টি ফেরাতে পারবে না নিশ্চিত। শিকদার বাড়ি বিশাল বড় রাজকীয় প্রবেশ গেটে দিয়ে প্রবেশ করলো সানির গাড়ি। সানির গাড়ি থামাতেই 7-8 জন কর্মচারী এগিয়ে আসে। সানি হাসি মুখে চলে যেতে বলে তার কোনো সাহায্য প্রয়োজন নেই এই বলে। সানির অনুমতি পেয়ে তারাও চলে আসে। সানি শিকদার বাড়িতে প্রবেশ করতে ছুটে আসে নাদিয়া আর রেজা। সানি দুইজনকে কুলে তুলে নিয়ে আদর করে দেয়। সানির আসার খবর শুনে ছুটে এলো রেহানা বেগম আর শেফালি বেগম। সানি জড়িয়ে ধরল দুজনকে। সকলের মধ্যে কথা হলো কিছু সময়। সাইফ রেজওয়ান শিকদার সিঁড়ি থেকে দাঁড়িয়ে বললেন, সানি আব্বু আমার ঘরে আসো। সানি বলে, আসসালামু আলাইকুম বড় আব্বু। ওয়ালাইকুম আসসালাম, এসো আমার ঘরে। সানি তখনই চলে গেল সাইফ রেজওয়ান শিকদারের ঘরে। সাইফ রেজওয়ান শিকদার সানিকে বসতে বললেন। সোফায় বসে পড়ে সানি। সাইফ রেজওয়ান শিকদার কিছু সময় তার শরীরের আরই হসপিটালে খোঁজ খবর নিলেন। এরপর সানিকে উদ্দেশ্য করে বলে, আমাদের ব্যবসা কবে থেকে সামলাচ্ছ? রাজনীতি করবে না মেনে নিয়েছি, কিন্তু ব্যবসা, তোমার বাবার ব্যবসা কে সামলাবে? সানি যেন এই মুহূর্তে ভীষণভাবে অসহায় হয়ে পড়ল। কোনটা সামলাবে সে? নিজের স্বপ্ন, খানবাড়ির ব্যবসা নাকি শিকদার বাড়ির? হিমশিম খাচ্ছে সব মিলে সানি। সানি তবু মনে সাহস নিয়ে ছোট করে জবাব দিল, সামলে নেব। কবে থেকে? শিকদার বাড়ির বড় ছেলে তুমি, তোমার কি দায়িত্ব নেই? এসব দায়িত্ব কে নিবে? সানি বলে, নিব বড় আব্বু। শুনলাম খানবাড়ির ব্যবসা যোগ দিয়েছ, শিকদার বাড়ির ব্যবসা সামলাবে কিভাবে? আমাদের ব্যবসা তো আর ছোটখাটো ব্যবসা নয়। সানি বুঝতে পারলো এইভাবে তাকে ডাকার কারণ কি। সে জানতো এমনটাই হবে, আর তার ধারণা সত্যি হলো। সানি ছোট করে জবাব দিল, দুপুরের পর আসবো অফিসে। সাইফ শিকদার বলে, সেটা তোমার ইচ্ছে, কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব তোমার। আমি জানি না খানবাড়ির ব্যবসা তোমার কেন যোগ দিতে হবে। শিকদার বাড়ির ছেলেকে তার কি পেয়েছে? আমাদের ব্যবসা খানবাড়ি থেকে 3 গুণ বড়, আর তুমি চুপচাপ তাদের কথা শুনছ। সানি চাইছে না এই প্রসঙ্গে কথা বাড়াতে, তাই কথা এড়িয়ে বলে, সামলে নিব সবটা আমি, আসি তাহলে বড় আব্বু। সাইফ রেজওয়ান শিকদার বুঝতে পারলো সানি বিষয়টি এড়িয়ে যেতে চাইছে, তাই সে আর কথা বাড়ালো না। স্বাভাবিকভাবে বলল, নাস্তা করে যাও। সানি মুচকে হেসে বলে, জানেন তো বড় আব্বু, আমি কিছু খাবো না। সাইফ রেজওয়ান শিকদার নিজের রাগ সংযত করে বললেন, আর কত বছর এভাবে জেদ ধরে থাকবে? দুঃখিত বড় আব্বু, জেদ আমি নয় আপনি ধরে আছেন। আমার কথায় কষ্ট পেলে মাফ করবেন আমাকে। তার মানে শিকদার বাড়িতে তুমি আর আসছো না? সানি বলে, আপনি চাইলেই আসবো, কিন্তু সাথে আমার মাও আসবে। এমনকি তাকে প্রাপ্য সম্মান দিয়ে এই বাড়িতে আনতে হবে। তবে এই বাড়িতে আসবো, এই বাড়ির খাবারটাও গ্রহণ করব। যে ঘরে আমার মার জন্য অন্ন নেই, সেই ঘরে আমার জন্য রাজকীয় খাবার সাজিয়ে রাখলেও আমি ফিরেও তাকিয়ে দেখব না। মাফ করবেন বড় আব্বু, আপনি আমাকে ভালোবাসেন, আমার শরীরে আপনার ভাইয়ের রক্ত বইছে, তাই কিন্তু এই শরীরে খানবাড়িরও অস্তিত্ব রয়েছে। আমাকে তো ঠিক মেনে নিচ্ছেন, তাহলে খানবাড়ির মেয়েকে কেন মেনে নিতে পারছেন না? কোনোদিন সম্ভব নয় এটা। সানি বলে, তাহলে আমি আসছি না এই বাড়িতে। আমাদের ভালোবাসায় কিসের কমতি রয়েছে তোমার খানবাড়ির মায়া ত্যাগ করতে পারছো না? আমি আপনাদের ভালোবাসায় কখনো প্রশ্ন করিনি। আমি জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন। শিকদার বাড়ির প্রথম পুত্র সন্তান আমি, আপনাদের স্বপ্ন। কিন্তু আমি আমার মায়ের স্বপ্ন। এই শৈলে যেমন শিকদার বাড়ির রক্ত বইছে, তেমন খানবাড়িরও মেয়ের গর্ভ জন্ম হয়েছে আমার। আমাকে 10 মাস গর্ভে বহন করেছে, তার সারা জীবনের স্বপ্ন বহন করা আমার দায়িত্ব। তবে আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব পালন করব। শিকদার বাড়ির আমার যা দায়িত্ব আমি পালন করব, পিছুপা হব না। তুমি কি আমাকে দায়িত্ব বুঝাচ্ছ? জানি না, তবে একটা বিধবা মেয়েকে বের করে দেওয়া, এটা কোনো দায়িত্বশীলতার ভেতর পড়ে না আমার জানা নেই। বড় আব্বু, আমি এই বিষয়ে কথা বলতে চাইছি না। আমি চাই না আমার কোনো কথায় আপনি আঘাত পান। আমি আপনাকে সম্মান করি, আপনাকে ভালোবাসি, আমি আপনাকে জোর করব না। আপনার ভুলও ধরছি না, আমি আপনার কোনো অবাধ্য হতে চাইছি না। দয়া করে এমন কথা বলবেন না আমি অবাধ্য হতে বাধ্য হই। সাইফ রেজওয়ান শিকদার গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, তবে মনে রেখো আমি বেঁচে থাকতে খানবাড়ি কারো ছায়া এই বাড়িতে পড়তে দেব না। তুমি যত জেদ দেখাও না কেন, তোমার মার কথা শুনছো তো, যাও। দয়া করে মাকে এখানে টানবেন না। আমার মা শুধু আমার কাছে দুটো জিনিস চেয়েছে। আমার মা শুধু আমার কাছে 2টা জিনিস চেয়েছে, আমি যাতে রাজনীতিতে আর আপনাদের মাফিয়া জগতে যেন নিজের ছায়া না পড়তে দেই, আর পৃথিবীতে যে প্রান্তে থাকি একবার হলেও আমার মুখটা যেন তাকে দেখতে দেই, কারণ আমি তার একমাত্র আপনজন, আর বাকি থেকেও নেই। এছাড়া আপনাদের বাড়িতে থাকা আশা এসব নিয়ে কখনো কিছু বলেনি। যা করছি আমি স্বেচ্ছায়, কারণ আপনাদের সব আছে আর আমার মার শুধু আমি আছি। আসি বড় আব্বু। সানির চোখ জোড়া লাল হয়ে আছে। নিজেকে সংযত করে বেরিয়ে এলো সাইফ রেজওয়ান শিকদারের ঘর থেকে। সাইফ রেজওয়ান শিকদার সানির যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। সানি সিঁড়ি বেয়ে নামতে নজর পড়ে সোফায় বসে কফি খাচ্ছে একটা মেয়ে।
পরনে সাদা রঙের টপস আর কালো জিন্স। যদি এমন চলাফেরা পোশাক তার পছন্দ নয়, কিন্তু কারো ব্যক্তিত্বের বিষয়ে মাথা ঘামানো এটা তার পছন্দ নয়। তবে সবসময় এড়িয়ে চলে এসব। তবে তার চিন্তার বাকি নয় মেয়েটিকে। সৌজন্যর খাতিরে সানি নিজ থেকে কথা বলল, কেমন আছো তোহা? তোহা ঘাড় ঘুরিয়ে তাকালো। সানিকে চিনতে কষ্ট হলো না তার। তোহা বিরক্ত আর অবাক দুটোই একসাথে হলো। সানিকে তার বিরক্ত লাগে আগে থেকেই। সানিকে নিয়ে তার বাবার মাতামাতি, বিরক্তের কারণ সানির প্রতি। আর অবাক হলো সানির পরিবর্তনে। সানি উজ্জ্বল শ্যামলা বর্ণের হলেও চেহারা বেশ মায়াবী। সুদর্শন, তার পোশাক বেশ গুছালো। আর এই 6 বছর নিজেকে যেন আরো পরিপাটি করে তুলেছে। তুহাও সৌজন্যর খাতিরে উঠে দাঁড়ায়। সানির দিকে তাকিয়ে বলে, ভালো, আপনি? সানি বলে, আলহামদুলিল্লাহ। এসেছিলে কখন, আর চলে যাচ্ছেন নাকি? সানি বলে, হ্যাঁ চলে যাচ্ছি, কাজ রয়েছে, যেতে হবে। আসি তাহলে, পরে কথা হবে। ঠিক আছে। সানি চলে যেতে তোহা সোফায় বসতে বসতে বলে, অসহ্য। সানি বাইরে এসে গাড়ির দরজা খুলতেই শিপন তাজওয়ান শিকদার সামনে এসে দাঁড়ালেন। সানি তার সঙ্গে কুশল বিনিময় করলো কিছু সময়। শিপন তাজওয়ান শিকদার খুশিতে হলো সানিকে দেখে। সানি কিছু সময় কথা বলে এরপর বলে, আসি তাহলে ছোট আব্বু। তুমি একা এইভাবে কেন ঘোরাফেরা করো? কোনো সেফটি রাখো না? তুমি জানো তোমার শত্রু কত? সানি হাসি মুখে বলে, আমার কোনো শত্রু নেই, চিন্তা করবেন না। শিকদার বাড়ি বড় ছেলে তুমি, আমাদের রত্ন। তুমি জানো কত মানুষ শিকদার বাড়ি ক্ষতি চাই? তুমি সেফটি ছাড়া ঘর থেকে বের হবে না। আমি তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি কতগুলো সিকিউরিটি গার্ড। সানি বলে, প্রয়োজন নেই, কিছু হবে না আমার, আসি ছোট আব্বু। সানি আর কথা বাড়ালো না, চলে এলো শিকদার বাড়ি থেকে। এক রাশ মাথায় দুশ্চিন্তা ভর করে রয়েছে। সারাদিন বাসায় যায়নি, কিচ্ছু ভালো লাগছে না। সবকিছু যেন এলোমেলো হয়ে আছে। যত গোছাতে চাচ্ছে তত এলোমেলো হয়ে যাচ্ছে। সবকিছু মিলে হিমশিম খাচ্ছে সে এমন ভুলের শাস্তি পাচ্ছে যে ভুল সে করেনি। দুই পরিবারে দ্বিধাদ্বন্দ্বে হারিয়েছে শৈশব কৈশোর বয়সের জীবনের আনন্দ। রাত 9টার ভেতর সবাই বাড়িতে চলে আসতে হয়, এটাই খানবাড়ির নিয়ম। সকলে একসঙ্গে রাতের খাবার খাবে। সানি কখনো এই নিয়ম ভাঙেনি, তবে আজ ভাঙলো। বাড়ি ফিরতে মন নেই তার। শায়লা বেগমকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ফিরতে দেরি হবে। মাকে দুশ্চিন্তা রাখতে চায় না সে। শায়লা বেগম বুঝিয়েছেন তাড়াতাড়ি ফিরতে। সে তার বড় ভাইকে চিনে, কিন্তু সানি বলে দিয়েছে পরে সামলে নিবে সে। এই মুহূর্তে খানবাড়িতে ফিরলে দুশ্চিন্তায় আরো পাগল হয়ে যাবে সে। সারা ফোনের দিকে তাকিয়ে আছে, বেলকুনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সারাদিনে একবার কথা হওয়া দূর চোখেও দেখেনি সে। মনটা ভীষণ অস্থির হয়ে আছে। একবার সানি নম্বরে মেসেজ লিখছে, আর একবার মিশে ফেলছে। জড়তা লিখতে পারছে না। সব সময় যেন আকবারে কথা বলছে নির্লজ্জের মতো। কখনো সে তো বলেনি। অযথা বারবার কেন বিরক্ত করবে মানুষটাকে সে? আর করবে না বিরক্ত। সারা নিজের কাণ্ডের উপর নিজে অভিমান করে বসে আছে। সারা কেন এত ভাবে লোকটার কথা? সারাদিনে সেও একবার ফোনের মেসেজ করতে পারত। কেন করবে? তাকে বলার কি রয়েছে? কি এমন গুরুত্বপূর্ণ সে তার জীবনে? নিজেকে ভীষণ নির্লজ্জ মনে হয় মাঝে মাঝে। বারবার কেন আটকে যায় এক মানুষটার কাছে? নিজের দায়িত্ববোধ হারিয়ে ফেলেছে এই মানুষটার মায়ায় পড়ে। ছাড়তেও পারছে না, ধরতেও পারছে না। মায়াটা যে গলায় আটকে থাকা কাটার মতো হয়েছে। নীরবে চোখের অশ্রু ফেলছে সারা। সারা মনে মনে আওড়ালো, এই কান্না, এই যন্ত্রণার জন্য দায়ী তুই নিজেই সারা। বারবার একই ভুল কেন করিস? ক্লান্ত হয়ে যাস না? সারা নিজের চোখের পানি মুছে শক্ত করলো নিজেকে। অভিমানটা আরো গাঢ় হয়ে এলো। রাত 10টা ফিরেনি সানি। কখনো এমনটা করেনি সানি। রায়হান খান রেগে মাথা তুলে রেখেছে বাড়ি। খান বাড়িতে থমথমে অবস্থা। সবাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ডাইনিং এর ঘরে। রায়হান খান রাগান্বিত কণ্ঠে বললেন, এটা কোন ধরনের স্বভাব? জানে না এই বাড়ির নিয়ম? নাকি এই বাড়িকে সে তার নিজের বাড়ি মনে করে না? শায়লা বেগম চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ভাইয়ের উপর কথাই বলতে পারছে না। শায়লা বেগম বলছেন, আজ দেরি হবে, কাজ রয়েছে। কিন্তু রায়হান খান মানতে নারাজ। এক প্রকার জেদি স্বভাবের মানুষ সে। 2-1 দিন নিয়মে ব্যতিক্রম হতেই পারে, এটা তো রেগে যাওয়ার কারণ কি? সাফি সারাদিন ব্যস্ত থাকায় ঠিকভাবে খোঁজখবর নেই। ভার্সিটিতেও যায়নি আজ। সারা আর হিউ যায়নি 2-1টা ক্লাসের জন্য। সবাই টুর্নামেন্ট আর প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। সাফি তাদের যেতে বারণ করেনি, আবার যেতেও বলেনি। তারা নিজ ইচ্ছেই যায়নি ভার্সিটিতে। সাফি কিছু সময় দাঁড়িয়ে সব কথা শুনছিল। এরপর সাফি সারার দিকে এগিয়ে এসে কানে ফিসফিস করে বলে, সানিকে মেসেজ দিয়েছিলি তুই, কখন আসবে? সারা সাফির দিকে অবাক হয়ে তাকালো। তার ভাই তাকে কেন জিজ্ঞেস করছে? সারা অবাক হয়ে না সূচক মাথা নাড়ালো। সাফি আবারও কানে ফিসফিস করে বলে, মেসেজ দে, বল কখন আসবে। ভাইয়ের কথা অনুযায়ী সারা চুপচাপ মেসেজ দিল সানিকে, কখন আসবেন। মিনিট 5 দুজনে ফোনের দিকে তাকিয়ে আছে। দুইজনেরই সানির উত্তর অপেক্ষা। মিনিট 5 পর মেসেজ এলো, আমার অপেক্ষা করিস না। জবাবে সারা কপাল কুঁচকে এলো। এই বাক্য লেখার মানে কি? সাফির হাত পা ঠান্ডা হয়ে এলো। ভয়ে বুকটা তৎক্ষণাৎ কেঁপে উঠল তার। সাফি তাড়াহুড়া করে বলে, বাবা আমি সানির হাসপাতালে যাচ্ছি।
রায়হান খান রাগী কণ্ঠে জবাব দিলেন, দরকার নেই, ওর জন্য সবাইকে কেন বিভ্রান্তিতে পড়তে হবে? ও যখন নিজের নিয়ম বানিয়েই ফেলেছে সেখানে আমাদের কিছু বলার নেই। খাওয়া দাওয়া করে যার যার ঘরে শুয়ে পড়ো। ওর তো ওর মার সঙ্গে কথা বলেই নিয়েছে, আর তার মা তো অনুমতি দিয়ে দিয়েছে। সেখানে তোমার ভালোবাসা দেখানো প্রয়োজন নেই। মার ছেলে বুঝে নিবে। শায়লা বেগম দীর্ঘশ্বাস ফেললেন বড় ভাইয়ের করা জবাবে। ভুল করেছে, শাস্তি পেতেই হবে, বোঝা হয়ে পড়ে রয়েছে বাড়িতে। এখন আর কোনো কিছু নিয়ে মন খারাপ হয় না তার। চুপচাপ দাঁড়িয়ে রইলেন সে। সাফি এবার অনুনয়ের সুরে বললেন, প্লিজ বাবা। রায়হান খান কিছু বলতে গিয়ে আটকে গেলেন, এরপর থমথমে গলায় বললেন, যাও। সাফিকে এতটা উদ্বিগ্ন দেখে আয়াত কিছুটা আন্দাজ করতে পারল। হুট করে সাফি কেন হাসপাতালে যেতে চাইছে? রহস্য আছে, কোনো গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে। সাফি অনুমতি পাওয়া মাত্র সেই অবস্থা হাঁটা শুরু করলে আয়াতও ছুটে সাফির পিছু পিছু। কি হচ্ছে সারা কিছু বুঝতে পারছে না, শুধু বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সারা। সাফি আর আয়াত ঘরের পরিহিত পোশাক পরে বেরিয়ে পড়েছে। সাফির কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। সাফি আয়াতের দিকে তাকিয়ে দ্রুত গতিতে বলে ওঠে, বাইক বের কর ফাস্ট। এক প্রকার পাগলের মতো ছুটে চলেছে দুই ভাই, পরনে বাসায় পরে থাকা সাধারণ পোশাক। আয়াদের পরনে টি শার্ট আর 3/4 প্যান্ট। দুইজনকে এইভাবে পাগলের মতো ছুটতে দেখে হাসপাতালে আশেপাশে সব লোক তাকিয়ে দেখছে। রাত যতই হোক না কেন হাসপাতালে ভিড় থেকেই থাকে। দুই ভাইয়ের রাস্তা যেন শেষ হচ্ছে না। সাফি এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো হাসপাতালে সানির পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে। দূর দূরান্ত পর্যন্ত নজরে পড়ল না তার। সাফি আর আজ ছুটে গেল সানির কেবিনের দিকে। তখনই একজন কর্মচারী তাদের পথে বাধা হয়ে দাঁড়ালো। তাদেরকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি আপনারা আর কোথায় যাচ্ছেন এভাবে? আয়াত হাঁপাতে হাঁপাতে বলে, ডক্টর সানি মেহরা শিকদারের কেবিনে যাচ্ছি। কর্মচারী না সূচক মাথা নাড়িয়ে বলে, সরি স্যার, আপনাদের পেশেন্টের কি কোনো ইমার্জেন্সি কেস? আজ সানি স্যার ইমার্জেন্সি কেস ছাড়া ওনাকে ডাকতে নিষেধ করেছেন। পাশ থেকে আরেকজন কর্মচারী এসে বললেন, সরি স্যার, ওনার কাছে তথ্যটা মিসিং। স্যার সন্ধ্যার পর থেকে ওনার কেবিনে কাউকে যাওয়া নিষেধ করে দিয়েছেন, এমনকি আমাদের যাওয়া নিষেধ করে দিয়েছেন। আর আপনারা নিশ্চয়ই জানেন সানি স্যারের সম্পর্কে। এই হসপিটালের মালিক তিনি। তার কথার বাইরে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নেই। আপনাদের পেশেন্টের ইমার্জেন্সি কেস হলে বলুন, আমাদের অনেক ভালো ডাক্তার রয়েছে, তাদের সাথে যোগাযোগ করছি। সাফিয়ারাদের ভয় যেন আরো তীব্র গাঢ় হলো। ভয়ে গলা শুকিয়ে এলো তাদের। সাফি খুব সহজে মাথা গরম করে না, শান্ত মেজাজের ছেলে সে। তবে এই মুহূর্তে ভীষণ চটে গেল সে। নিজেকে নিয়ন্ত্রণ করার অবস্থায় সে নেই। সাফি কর্মচারীদের উদ্দেশ্য করে বলে, আপনাদের কাছে কে পারমিশন চেয়েছে? চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দেব। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 31 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলি, চলুন গল্প শুরু করে দেই। সাফি খুব সহজে মাথা গরম করে না, শান্ত মেজাজের ছেলে সে। তবে এই মুহূর্তে ভীষণ চটে গেল সে। নিজেকে নিয়ন্ত্রণ করার অবস্থা নাই সে। সাফি কর্মচারীদের উদ্দেশ্য করে বলে, আপনাদের কাছে কে পারমিশন চেয়েছে? আমি আমার ভাইয়ের কাছে যাব। কার বাবার পারমিশন লাগবে এখানে? হ্যাঁ? আয়াত এদের পথ থেকে সরাতে সরাতে বলে, আমি আমার ভাইয়ের কাছে যাব। আয়াত এই প্রথম সাফিকে এতটা ক্ষিপ্ত হতে আর কারো সাথে এমন ব্যবহার করতে দেখল। অন্যদিন হলে আয়াত ভীষণ অবাক হতো, কিন্তু আজ আয়াত অবাক হলো না। কারণ আজ অবাক হওয়ার পরিস্থিতিতে সে নেই। তার মাথাও শুধু একটাই কথায় ঘুরপাক খাচ্ছে, তার সানি ভাই ঠিক আছে কিনা। আয়াত এমনিতে গুছিয়ে কথা বলতে পারে না, একদম শূন্য ছাড়া স্বভাবের ছেলে। আয়াত বেশ অস্থির কণ্ঠে বলে, দেখুন ভাই, মেজাজ চটে যাওয়ার আগে সরে দাঁড়ান। এমনিতে ভাইকে নিয়ে দুশ্চিন্তায় আছি। ভাইয়ের মুখ না দেখা পর্যন্ত কিছুতেই মস্তিষ্ক স্থির করতে পারবো না। উল্টোপাল্টা কিছু বলার আগে সরে দাঁড়ান প্লিজ। কর্মচারীগুলো হতভঙ্গ হয়ে সরে দাঁড়ায়। সাফি আর আয়াত দৌড়ে যায় সানির কেবিনে। সানির কেবিনের ভেতর থেকে লাগানো। সাফি অস্থির হয়ে থাই গ্লাসে 2 হাত দিয়ে আঘাত করতে থাকে আর বলতে থাকে, সানি ভাই প্লিজ দরজা খুলো, আমার ভীষণ ভয় করছে সানি ভাই। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। দুইজনে ভয়ে আরো আটকে উঠল। আয়াত ভয়ে কেঁদেই দিল এবার, কান্না জড়িত কণ্ঠে বলে, সানি ভাই প্লিজ দরজা খুলো। সাফি এক হাতে আয়াতকে তার নিজের বুকে আগলে নেয়। সাফির বুকে যেন ভয়ানক ঝড় হয়েছে। দেখ সানি, আয়াত কিন্তু কান্না করছে এবার। কেবিনের ভেতর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঝেতে জড়ো বস্তুর মতো বসে আছে সানি। কেটে যাওয়া ডান হাতের রক্ত গড়িয়ে পড়ে সেখানে শুকিয়ে গিয়েছে। ভেতরের কথা বাইরে না গেলেও বাইরের কথা স্পষ্ট শোনা যায় সানির কেবিনে। অনেকক্ষণ যাবৎ তাদের কথা শুনছিল সানি, কিন্তু বিন্দু মাত্র কারোর সামনে যাওয়ার ইচ্ছে নেই তার। কিন্তু আয়াদের কান্না জড়িত কণ্ঠ শুনে আর নিজেকে আটকে রাখতে পারল না সানি। আয়াত তার আদরের স্নেহের ছোট ভাই, সম্পর্কে যতই তার মামাতো ভাই হোক না কেন, নিজের ভাইয়ের মতো আদর করে তাকে।
আর আয়াত সানি বলতে পাগল ছোট থেকেই, যার আবদার পূরণ করতে গিয়ে হাজারো কথা শুনেছে, তার কান্না আওয়াজ শুনে বসে থাকার ক্ষমতা নেই তার। সারাদিন না খেয়ে থাকার জন্য শরীর দুর্বল হয়ে পড়েছিল সানির। এর থেকে বেশি দুর্বল করেছে মানসিক দুশ্চিন্তা। উঠে দাঁড়াতে ভীষণ কষ্ট হলেও মেঝেতে পড়ে থাকা চেয়ারে ভর করে উঠে দাঁড়ালো সানি। চুল, পরনে শার্ট সবকিছু এলোমেলো হয়ে আছে। উজ্জ্বল শ্যামনা বর্ণের ছোট মায়াবী মুখটা মলিন হয়ে আছে তার। সানি ধীর পায়ে এগিয়ে গেল, দরজা খুলে দিল। সাফি আর আয়াত যেন প্রাণ ফিরে এলো তাদের। আয়াত হুমড়ি খেয়ে পড়লো সানির বুকে। সাফি জুড়ে একটা স্বস্তির শ্বাস নিল। সানি এক হাত আয়াতের পিঠে রাখলো। আয়াত কান্না জড়িত কণ্ঠে বলে, সানি ভাই, আজ আমি তোমার পক্ষে নেই। তুমি কাজটা মোটেও ঠিক করোনি। দরজা খুলতে কেন এত দেরি করলে? ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল জানো। তোমার জন্য তোমার ছোট ভাইয়ের কিছু হলে তখন ক্ষমা করতে পারতে নিজেকে। সানি মুস্কি হাসলো। এত ভয় কেন পাস পাগল? এত বড় হয়েছিস, বাচ্চাদের মতো কান্না করিস। সানি দরজার দিকে তাকালো। সাফি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সানির দিকে। সানি সাফির দিকে তাকিয়ে বলে, কি সাফি ভাই? সাফি থতমত কণ্ঠে আয়াতকে উদ্দেশ্য করে বলে, আয়াত তুই সরে দাঁড়া, সানির সঙ্গে আমার বোঝাপড়া করতে দে। আয়াত বলে, না, তুমি বকবে সানি ভাইকে, তাহলে সানি ভাই রাগ করে শিকদার বাড়িতে চলে যাবে। সাফি জুড়ে করে থাই গ্লাসটা লাগালো। সব রাগ ঝাড়লো দরজার উপর। সাফির আগে কণ্ঠে চেঁচিয়ে উঠে বলে, যাক শিকদার বাড়িতে। এত ভালোবাসা কাকে দেখাচ্ছিস? ও কি তোর আর আমার ভালোবাসা বুঝে? ও কি বুঝে আমাদের কি রকম দুশ্চিন্তা হয়? কিভাবে পাগলের মতো ছুটে এসেছি আমরা, আমাদের মধ্য দিয়ে কি যাচ্ছিল বুঝেও? সানি এবার বেশ অনুতপ্ত হলো। আসলেই তার বোঝা উচিত ছিল, তার ভাইগুলো তাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করে, কোনো শর্ত ছাড়া ভালোবাসে তাকে। এভাবে তাদের হয়রানি করা ঠিক হয়নি। সানি অনুতপ্ত স্বরে ছোটো করে বলল, সরি। সাফি রেগে গিয়ে ছুটে আসে সানির দিকে। আয়াতকে সরিয়ে দিয়ে সানির পরনে সাদা এপ্রন টেনে ধরল সাফি। দাঁতে দাঁত চেপে বলল, বাড়ি যাসনি এখন কেন? তুই কেন পড়ে আছিস এখানে? কি হয়েছে তোর? হ্যাঁ, ফোন দিলে ধরিস না কেন? জান বেরিয়ে যাচ্ছিল আমাদের। এতটা কেয়ারলেস কবে থেকে হলি তুই? আর কি বলেছিলি তুই আমার বোনকে? হ্যাঁ, আর অপেক্ষা করবে না মানে কি? মানে কি কথা? সানি এবার চটে গেল, চেঁচিয়ে বলে ওঠে, তো কি করব তোমার বোনকে? আমি বলবো আমার জন্য বউ সেজে অপেক্ষা কর? সানা নিয়ে আসছি তোকে আমার করে নেওয়ার জন্য। এটা বলবো আমি? আমার জন্য অপেক্ষা করে তোমার বোন কি পাবে বলো? হ্যাঁ বলো আমাকে। আর কোন বাড়ি ফিরবো আমি, যে বাড়িতে আজ অব্দি আপন করে নেয়নি আমাকে? যে বাড়ির জন্য আমি যত কিছু করি না কেন, যাই করি না কেন, কখনো আমার হবে না। যেই বাড়িকে আমি যতই নিজের আপন ভাবি না কেন, বারবার স্মরণ করিয়ে দিবে আমি এই বাড়ি আশ্রিতা। সেই বাড়ি যাওয়ার কথা বলছো তুমি? সাবি অবাক হয়ে তাকিয়ে আছে সানির দিকে। সানি আজ অব্দি তার সঙ্গে উঁচু গলায় কথা বলেনি, আর এমন ধরনের কথা তো কখনোই বলেনি। আজ প্রথম এ ধরনের কথা শুনলো সাফি। সাফি পরখ করলো সানির উস্কো খুস্কো চেহারা, একদম শুকিয়ে আছে মুখ, চোখের কোণে পানি জল জল করছে। সাফি সানির এপ্রোচ ছেড়ে দিয়ে সানির গালে এক হাতে রাখলো। অপর হাত দিয়ে সানির এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে অগ্নিকণ্ঠে বলে, কি হয়েছে তোর ভাই? এমন কথা কেন বলিস? তোর বাড়ি না মানে? ওইটা তোর আমার। আয়াত আমাদের বাড়ি। তুই আশ্রিতা কেন হতে যাবি? কি সব আবল তাবল বকছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? সানি সাফির হাত সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, হ্যাঁ, পাগল হয়ে গিয়েছি আমি। কেউ তো আমাকে মানুষ ভাবে না, কেউ তো বোঝে না আমার কষ্ট হয়, আমারও খারাপ লাগে, আমিও ক্লান্ত হই, আমারও ইচ্ছে থাকে। পাগলের তো কোনো কষ্ট থাকে না, খারাপ লাগে না, ইচ্ছে থাকে না, তাই পাগল হওয়ারই চেষ্টা করছি। দুই পরিবারের দ্বন্দ্বে আমাকে এমনভাবে আষ্টে পিষ্টে আক্রমণ করেছি, আমি আর নিতে পারছি না। সবার ইচ্ছে পূরণ করার যন্ত্র হয়ে গিয়েছি আমি। আর কত নিজের স্বপ্ন বিসর্জন দিব আমি বলো? একদিকে শিকদার বাড়ি, একদিকে খান বাড়ি। শিকদার বাড়ি কোনো কাজে ত্রুটি হলে আমার মায়ের দোষ। আমার মার কি দোষ? আমাকে গর্ভধারণ করেছে, এটা দোষ? খান বাড়ি কোনো কাজে ত্রুটি হলে এটা আমার মৃত বাবার দোষ। দুই পরিবারের দ্বন্দ্বে আমাকে বারবার কেন আঘাত করা হয়? আসলে জানো কি সাফি ভাই, সব দোষ আমার। আমি তাদের সাথে কখনো উঁচু গলায় কথা বলি না, বড়দের সম্মান করি দেখে। আমার মা বাবা আমাকে এই শিক্ষা দেয়নি। যদিও উঁচু গলায় নিজের কথা বলতে যাব তাতেই দোষ হবে, আমার মা বাবার দোষ হবে। সব সময় কেন আমার মা বাবাকে দোষারোপ করা হয়? আমার খারাপ লাগে না আমার মা বাবাকে কেউ কিছু বললে? আমার মা বাবাকে যাতে কেউ দোষারোপ করতে না পারে তাই বারবার নিজের স্বপ্ন বিসর্জন দেই, কিন্তু কোনো লাভ হয় না। বারবার এক জায়গায় আটকে যাই আমি, এক করতে পারি না তাদেরকে। একদিকে মার স্বপ্ন, একদিকে মৃত বাবার স্বপ্ন, আর একদিকে ভালোবাসার মানুষ আমাকে নিয়ে নানা রকম স্বপ্ন সাজাচ্ছে, আর আমি কিছু করতেই পারছি না। আমি হয়তো হেরে যাব সাফি ভাই। সানিকে এতটা ভেঙে পড়তে কখনো দেখিনি সাফি। কিছু তো হয়েছে, তাই এমন পাগলামি করছে। সাফি আশেপাশে তাকিয়ে দেখলো সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো সানির কাজ, সে বুঝতে পারলো। সাফি সানির হাতের দিকে তাকালো, হাতের আশেপাশে শুকিয়ে আছে লাল রক্ত। সাফি ক্ষত হাতটা আলতোভাবে নিজের হাতে মুঠোয় করে নেয়। এই যে তোর বাজে অভ্যাস, এই জন্য ভয়ে আটকে থাকি আমি, এই জন্য পাগলের মতো ছুটে এসেছি আমি। সব সময় নিজেকে কেন আঘাত করিস? কেন কষ্ট দিস নিজেকে? কি করেছিস হাতটা?
তোকে বলেছি না কিছু হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবি? কে কি বলেছে তোকে? বল আমাকে। বাবা কিছু বলেছে? সারা কোনো কাণ্ড বাঁধিয়েছে? সানি থমথমে গলায় বলে, না। তাহলে কে কি বলেছে তোকে যার কারণে এমন করছিস? শিকদার বাড়িতে গিয়েছিলি? কিছু বলেছে তাই না? সাফি দীর্ঘশ্বাস ফেলে বুকে জড়িয়ে নিল সানিকে। সানি কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, আমি মার সাজানো সংসারে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। মার আফসোস দূর করতে পারলাম না। যে ঘরে মা তার হাজারো ভালোবাসার স্মৃতি ফেলে এসেছে, সেই ঘরে তুলতে পারলাম না। জানো ভাইয়া, তারা সবসময় আমার মাকে দোষারোপ করে, আমার মাকে ছোট করে। বড় আব্বু বলেছে মাকে কখনো শিকদার বাড়িতে তুলবে না। বাবার ঘরে মার আর যাওয়া হবে না। আমার বাবা সবকিছু এলোমেলো করে রেখে কেন হারিয়ে গেল? মার যে স্বপ্ন, যে ঘরে বাবার সাথে সময় কাটিয়েছে, সেই ঘরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা। আর 10 জন মানুষের সংসার দেখে মার সব সময় আফসোস করতে হবে। আমি পূর্ণ করতে পারলাম না আমার মার স্বপ্ন। জানো সাফি ভাই, আমি রাতে কখনো দরজা লাগে কেন ঘুমাই না? প্রায় মাঝে মাঝে রাতে আমার মা আমার ঘরে আসে, আমার মুখের দিকে তাকিয়ে থাকে। রাতে ঠিকভাবে ঘুমায় না, আমার মা আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে এখনো। আমি মার দীর্ঘশ্বাস, নিঃশব্দ কান্নার আওয়াজ শুনতে পাই। আমার কত কষ্ট হয় জানো? মনে হয় আমি এখন সব ঠিক করে দেই, কিন্তু আমি পারি না কিছু করতে। সাফি আরো শক্ত করে আগলে নেয় সানিকে। কিভাবে সান্ত্বনা দেবে তার ভাইকে ভাষা নেই। আয়াত পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে সানিকে, কান্না জড়িত কণ্ঠে বলে, সানি ভাই, তুমি এভাবে কেঁদো না, সহ্য হচ্ছে না আমার। সানি নিজেকে শক্ত করলো, সামলে নিল নিজেকে। এরপর সাফিকে ছেড়ে দিয়ে আয়াদের দিকে ঘুরে দাঁড়ালো। আয়াদের কাঁধে হাত রাখলো সানি। সাফি সানির মাথায় হাত রেখে আলতোভাবে বুলিয়ে দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে। সানি বলে, কিছু ঠিক হবে না সাফি ভাই, আমি এক জায়গায় আটকে আছি। বড় মামার মান অভিমান ভাঙাতে পারছি না। মার সাথে ঠিকভাবে কথা বলে না আজ অব্দি। আর আমার ভুল ধরতে বড় মামা তো সবসময় সুযোগ খুঁজে বেড়ায়। একদিকে তোমার বোন আমার আশায় রয়েছে, ওর সামনে আমি দাঁড়াতে পারি না। ওর চোখে যখন হাজারো রঙিন স্বপ্ন দেখি আমাকে নিয়ে, অথচ আমি কিছু করতে পারছি না। আমার ভীষণ কষ্ট হয় সাফি ভাই, কি করবো আমি বলো? সাফি নীরব থাকলো কিছু সময়। সানুর অশ্রুসিক্ত মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে রইল কিছু সময়। এই ছেলের সাথে সবাই অন্যায় করেছে, বিনা অপরাধে দোষী করা হচ্ছে তাকে। এতিম হওয়া সবাই সুযোগ নিচ্ছে বারবার। সাফি সানির বাবাকে যতটুকু দেখেছে, আজ অব্দি সাগর মাইন শিকদার বেঁচে থাকলে সানিকে এক ফোঁটা চোখের পানি জল ফেলতে হতো না। তার মামুনির দিকে কেউ আঙ্গুল তুলে দুঃসাহস করতো না। এই ছেলের জন্য কিছু করতে পারছে না সাফি। বুকের ভিতর তীব্র যন্ত্রণা হতে লাগলো এই মুখটার দিকে তাকিয়ে। সাফি সানির দু বাহুতে হাত রেখে বলে, আমি তোকে তো বলেছিলাম আমার বোনকে সেই দিন তোর হাতে তুলে দিব, যেই দিন শিকদার বাড়ি আর খান বাড়ি এক হবে। আমার মামুনিকে আর আমার বোনকে শিকদার বাড়ির সম্মানে মেনে নিবে। আজ আমি বলছি, কারো দুয়ারে আর যেতে হবে না তোকে। কাউকে মানাতে হবে না, কাউকে কিছু বলতেও হবে না। নিজের স্বপ্ন বিসর্জন দিতে হবে না, নিজেকে কষ্ট দিতে হবে না। আমার তোর প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। তোর থেকে ভালো আমার বোনকে কেউ বাসতে পারবে না। তুই আমার বোনকে নিয়ে পালিয়ে যা, চলে যা তুই। সাফির মতো গোছালো, মেচিউর, যে পরিবারের কথা সব সময় ভাবে, তার মুখে এমন ধরনের কথা শুনে সানি আর আয়াত দুজনে বিস্মিত দৃষ্টিতে তাকালো। আয়াত কয়েক সেকেন্ড চুপ থেকে সম্মতি জানালো সাফির কথায়। আমি আজ সাফি ভাইয়ের পক্ষে, তুমি আপুকে নিয়ে পালিয়ে যাও। তোমার এই পরিস্থিতি আর দেখতে পারছি না সানি ভাই। সানি দীর্ঘশ্বাস ফেলল, কয়েক সেকেন্ড থেমে বলল, আমার বাবার একই ভুল আমি করব না। তখন রায়হান খান আমার মৃত বাবাকে আবার মাঝখানে টানবে, দোষারোপ করবে। সাফি ভাই, আমার বাবা এই দুনিয়াতে নেই। আমি চাই না আমার কোনো কর্মের জন্য আমার মৃত বাবাকে দোষারোপ করা হোক। সানি কিছু সময় থামলো, এরপর আবার বলতে লাগলো, চলবে। পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 32 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সানি কিছু সময় থামলো, এরপর আবার বলতে লাগলো, আমি চাই না আমার মতো আমার সন্তানেরও এমন জীবন হোক, যে জীবনে শুধু আফসোস আর আফসোস। আমি যখন দূর থেকে দেখতাম আমার নানা ভাই তোমাদের আদর করছে, তোমাদের আবদার পূরণ করছে, বিশ্বাস করো সাফি ভাই, আমি তখন ছোট বুঝতাম না। মার কাছে অনেক কান্না করতাম, কান্না করতে করতে বলতাম আমাকে কেন আদর করে না। আমার মা শাড়ির আঁচলে মুখ মুছত, আমাকে আদর করতে নানু ভাইয়ের যখন লুকিয়ে আসতে হতো। আমি বুঝতাম না আমার নানু ভাই আমাকে সবার সামনে কেন জড়িয়ে ধরে না। সবার সম্মুখে আমাকে আদর করা কি পাপ, নাকি এই দুনিয়াতে আমার আশা পাপ হয়েছে? ছোটবেলায় সবার মুখে নানু বাড়ির গল্প শুনতাম, সবার মামা কি সুন্দর আদর করত, আমার আফসোস হতো। ছোট মামা আদর করত, তুমি তো জানো আদর পাগল ছেলে আমি তো ছোট ছিলাম, বুঝতাম না। বড় মামার কাছে যেতাম, বড় মামা কখনো আমাকে ছুঁয়েও দেখেনি। মনে হয় আমার শরীর জুড়ে পাপ লেগে আছে, এখন বড় হয়েছি বুঝি।
আমার বাবা তাদের বাড়ির মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল, বিয়ে করেছে। তারই রক্ত শরীরে বইছে, এই জন্য স্পর্শ করেনি কেউ আমাকে। আমার সন্তানের জীবনও তো এমন হবে। এই আফসোস ভরা শৈশব কৈশোর বয়সও সেও পার করবে সাফি ভাই। আমার মার মতো তোমার বোনেরও আফসোস হবে, শেষবার বাবার আদর পেতে বাবাকে শুয়ে দেখতে। আমি পারবো না। এই দুনিয়াতে সানি মেহরাজ শিকদারের মতো কারো জীবন হোক। সাফি সানির দিকে তাকাতে পারছে না, শুধু আশেপাশে তাকাচ্ছে আর নিজেকে অশ্রু লুকানোর অপ্রাণ চেষ্টা করছে। সানিকে আর কোনো প্রশ্ন করার এই মুহূর্তে তার কোনো ক্ষমতা নেই। ছোট বয়স থেকে কত কি দ্বন্দ্বের সম্মুখীন হতে হচ্ছে তার। বিনা অপরাধে শাস্তি পেয়েছে শুধু। সাফি একবার বড় সড় দীর্ঘশ্বাস ফেলে বলে, বাড়ি চল। সানি থতমতো কণ্ঠে জবাব দিল, সানি খুব যত্ন করে আবারও এলোমেলো করে সিটিয়ে রাখা জিনিসগুলো গুছিয়ে রাখছে। সাফি সানির দিকে তাকিয়ে বলে, তুই এসব করতে চাচ্ছিস কেন? রাখ এগুলো, সকালে কর্মচারীদের নিয়ে কুড়িয়ে নিস, না হয় দুপুরে তো আসবি হসপিটালে। সানি আবারও থতমতো কণ্ঠে জবাব দেয়, কাল থেকে আর সময় নেই। সানি ভুকুসকে সানির দিকে তাকিয়ে বলে, মানে? শিকদার বাড়ি বড় ছেলে না আমি, দায়িত্ব আসে না আমার? জানো না সব দায়িত্ব আমার, সেই দায়িত্ব সামলাবো। সাফি সানির কথা আন্দাজ করতে পারলো কিছু একটা। সানি তার পরনে সাদা অ্যাপ্রনটা খুলতে নিলেই সাফি বিচলিত হয়ে বলে, নো সানি, এটা তোর স্বপ্ন। সানি মুচকি হেসে অ্যাপ্রনটা সযত্নে ভাঁজ করতে করতে বলে, তোমার বোনের সাজানো স্বপ্ন পূরণ করতে না পারলে আমি এমনিতে মারা যাব। সেখানে নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টা করে কি লাভ? আমার স্বপ্ন ত্যাগের বিনিময়ে যদি সবকিছু ঠিক হয়, তবে হাজার স্বপ্ন ত্যাগ করতে পারবো আমি। বাকি রইল বাবার ইচ্ছে। আমার বাবার সব থেকে বড় ইচ্ছে তার স্ত্রীকে সুখে পরিপূর্ণ রাখা। আমি তো সেটারই চেষ্টা করছি, এই জন্য বাসায় যেতে দেরি করছিলাম। একটু সময় কাটাচ্ছিলাম এইখানে বসে। বড় মামা চেঁচামেচি করছিল অনেক, তাই না? সাফি আবারও দীর্ঘশ্বাস ফেলল। সাফি বাসায় বিষয় এড়িয়ে যেতে বলে, তেমন কিছু বলেনি। সানি আবারও মুচকি হাসে, আমার জন্য মিথ্যে বলে আমাকে ছোট করো না। দাঁড়াও, ফ্রেশ হয়ে আসি আমি। তোর হাতে আগে ব্যান্ডেজ করতে হবে, করে নিচ্ছি। সাফি আর আয়াত সানির হাতে ব্যান্ডেজ করে দিতে চাইলে সানি বাধা দিলে নিজেই করে নেয়। থতমতো গলায় বলে, নিজেকে করা আঘাতে নিজেই ওষুধ লাগাতে হয়, আর নিজের ক্ষত স্থানে নিজেই ওষুধ লাগানোর অভ্যাস আছে আমার। সাফি আর আয়াদের বুঝতে বাকি রইল না, সানির মন বিষণ্ণতায় কালো মেঘে ঢাকা। ভেতর থেকে খুব বাজেভাবে ভেঙে পড়েছে সে। যে স্বপ্ন পূরণের জন্য এত কষ্ট করেছে, সেই স্বপ্ন নিজের হাতে ত্যাগ করা ভেতর থেকে ভেঙে পড়া স্বাভাবিক। সাফি আর আয়াত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সানির দিকে। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। তিন ভাই বাইকে করে ফিরছে চৌধুরী বাড়িতে। আয়াত বাইক চালাচ্ছে, মাঝে বসে আছে সানি। অনেকটা ভোর ছেড়ে দিয়েছে আয়াতের গায়ে। বেলকুনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে আছে সারা। মনের ভেতর ভয় আর অস্থিরতা একসাথে ঘিরে রেখেছে তাকে। সানির দেওয়া মেসেজ এখনো বারবার মস্তিষ্কে কড়া নাড়ছে। এই বাক্যে কি বোঝাতে চেয়েছিল বোধগম্য হলো না সারার, তবে বাক্যটা তীব্রভাবে মস্তিষ্কে বিচরণ করছে। এইদিকে এখনো তাদের আসতে না দেখে মনের অজানা ভয়ও কাজ করছে। সানির মুখ না দেখা পর্যন্ত কিছুতেই নিজেকে স্থির করতে পারবো না। বুকের ভিতরে এক ভয়ঙ্কর তুলপাড় প্রবাহমান। অশান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে গেটের দিকে। এমন সময় বাইকের আওয়াজ ভেসে আসলো সারার কানে। সারা আরো বিচলিত হয়ে পড়ল। একটু নড়ে চড়ে খুব ভালোভাবে দৃষ্টি রাখলো সেই দিকে। অবশেষে তার অশান্ত চোখ জোড়া শান্ত হলো। দেখা মিলল প্রিয় মানুষটার। এই মানুষটার প্রতি মায়া তাকে আষ্টেপৃষ্টে ঘিরে রেখেছে। যা থেকে বেরিয়ে আসা তার পক্ষে যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রথমে সাফি ভাই বাইক থেকে নামলো, এরপর সানি তার দুর্বল শরীর নিয়ে নামলো বাইক থেকে। সানির দৃষ্টি পড়ল বেলকুনিতে দাঁড়িয়ে থাকা তার জন্য দীর্ঘ অপেক্ষা করে থাকা রমণীর দিকে। সানি জানে সারা দাঁড়িয়ে থাকবে তার জন্য। দুইজনের চোখ চোখ পড়তেই সারা দৌড়ে চলে যায় ঘরের দিকে। সানি বড় বড় এক তপ্তে দীর্ঘশ্বাস ছাড়ে। সানির দৃষ্টি এখনো সারার বেলকনির দিকে। ঘরের ভেতরে ডিম লাইট জ্বলছে। সাফি সানিকে সারার ঘরে বেলকনির দিকে তাকিয়ে থাকতে দেখে সানির কাঁধে হাত রাখে। সানি তৎক্ষণাৎ তার চোখ জোড়া সরিয়ে নেয়। সাফির মৃদু সুরে বলে, ঘরে চল। সানি শুধু হেসে চোখ মাথা নাড়িয়ে পা বাড়ালো ঘরের দিকে। ঘরে প্রবেশ করতে চোখে পড়ে করিডোরে সোফায় বসে থাকা শায়লা বেগম, রাহেনা বেগম আর নূরজাহান বেগম। সানি বেশ অনুতপ্ত হলো। তার জন্য তার মায়েদের এইভাবে রাতে জেগে অপেক্ষা করতে হয়েছে। ঘরে পাওয়ার পেতেই সবাই পিছন ঘুরে তাকালো। উদ্বিগ্ন হয়ে ছুটে গেল মায়েরা তার সন্তানের দিকে। সানিকে ঘিরে ধরল সবাই। শায়লা বেগমের ছেলেকে নিয়ে দুশ্চিন্তার রাগ হয়ে প্রতিফলিত হলো। বাড়ি ফিরতে এত দেরি কেন হলো? আগে তো কখনো এমন হয়নি। দেশের বাইরে গিয়ে মায়ের প্রতি ভালোবাসা কমে গিয়েছে, তাই বুড়ো বয়সে কষ্ট দিচ্ছিস আমাকে। সানির কানে ধরে অনুতপ্ত সুরে বলে, সরি, ভুল হয়েছে, প্রমিস মা, আর হবে না। তখনই দৃষ্টি পড়ে সানি ব্যান্ডেজ করা ডান হাতের উপর। শায়লা বেগম বিচলিত হয়ে বলে, তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? রাহেনা বেগমও বিচলিত হয়ে সাফিকে উদ্দেশ্য করে বলে,
একদম লুকোবি না, কি হয়েছে সানির? ছেলেটার মুখটাও শুকনো লাগছে। সাফি সানির দিকে দৃষ্টি রাখলো। সানির মুখে হাসি এনে বলে, আপনারা এত দুশ্চিন্তা কেন করেন? কি হবে আমার? সামান্য কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট। এরকম হতেই পারে, আপনারা সবাই পাগল হয়ে গিয়েছেন। আমি ডাক্তার, কখন ইমার্জেন্সি পেশেন্ট আসে ঠিক আছে। আমার কাজ সম্পূর্ণ ভিন্ন। ভাইরা ছুটে গিয়েছে হসপিটালে। আপনারা না ঘুমিয়ে বসে আছেন, এমনটা আর কখনো করবেন না। নূরজাহান বেগম শাসনের কণ্ঠে বলে, তুই এমন কর্মকাণ্ড করিস না, তাহলে আমার এমন করব না। মায়েদের মন বুঝবি কিভাবে? এত আদর যত্ন করে বড় করা সন্তানদের আঘাত পেতে দেখলে মায়েদের খুব ভালো লাগে দেখতে, তাই না? আচ্ছা সরি মা জননীগণরা, প্রচুর ক্ষুধা পেয়েছে, চলুন খেতে যাই। জানি আপনারা খাওয়া দাওয়া করেননি। রাহেনা বেগম সানিকে উদ্দেশ্য করে বলে, কেউ খায়নি, তোর মামাও ঘরে বসে আছে। সাফি চোখ মুখ খিসে বন্ধ করে ফেলে। এক অজানা ভয় আবারও ঘিরে ধরল। সানি এমনিতে ভেঙে আছে, তার বাবা এসে আবার কি বলতে শুরু করে কে জানে। রায়হান খান গম্ভীর চেহারা নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে এলো। সাফি সানির বাম হাত শক্ত করে মুঠো করে ধরে। আয়াত ভয়ে সাফির টি শার্ট খামচে ধরে। সানি পরিপূর্ণ প্রস্তুত কথা শোনার জন্য। শায়লা বেগম মাথা রাখলেন ছেলের বুকে। বাকি মহিলারা সদস্যরা ভয়ে চুপসে দাঁড়িয়ে রইলেন। সারা উপরে দাঁড়িয়ে ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে করিডোরের দিকে। রবিউল খানও সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। তবে সবাইকে অবাক করে দিয়ে রায়হান খান চুপচাপ খাবারের টেবিলে বসে গম্ভীর কণ্ঠে বললেন, খেতে বসে সবাই, অনেক রাত হয়ে গিয়েছে। রবিউল খান নিচে নেমে এসে সানির কাঁধে হাত রাখে। নরম কণ্ঠে সানিকে উদ্দেশ্য করে বলে, এত কাজ করলে চলবে? ইয়াং বয়স, একটু নিজেকে সময় দে। রায়হান খানের গম্ভীর কণ্ঠে আরো বলে ওঠে, রবিউল খেতে আয়। বড় ভাইকে ভীষণ সম্মান করে রবিউল খান। তাই আর দাঁড়িয়ে না থেকে চলে গেল ড্রয়িংয়ে। সানি দীর্ঘশ্বাস ফেলল রবিউল খানের যাওয়ার দিকে তাকিয়ে। তবে বাকি সবাই স্বস্তির শ্বাস নিল। ভেবেছিল রায়হান খান আবার চেঁচামেচি শুরু করে কিনা, কিন্তু এমনটা কিছু করলো না। দেখে তারা সবাই স্বস্তি পেল। সাফি যেন ধরায় প্রাণ ফিরে পেল। নূরজাহান বেগম উপরে তাকিয়ে সারাকে দেখে জোরে আওয়াজ দিল, নিচে চলে আয়, খেয়ে নে। সানিরও দৃষ্টি যায় সারার দিকে। সারা মিনমিন গলায় বলে, খাবো না আমি। সানি তৎক্ষণাৎ চোখ পাকিয়ে তাকায় সারার দিকে। সারার দৃষ্টি সানির দিকে পড়তে মাথা নিচু করে মিনমিন গলায় বলে, আসছে। সারার যদিও খাওয়া বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু সানির ভয়ে চুপচাপ খেতে বসলো। সানির ডান হাত কেটে যাওয়ায় শায়লা বেগম খাইয়ে দিচ্ছে তার ছেলেকে। রায়হান খান গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে সানিকে, কিভাবে হাত কাটলো? সাফি আর আয়াত একসঙ্গে শুকনো ঢোক গিলে সারা দৃষ্টি রাখে সানির কাটা হাতে। বুকের ভিতর তৎক্ষণাৎ মোচড় দিয়ে উঠে তার। সানি মাথা নিচু করে বলে, কাজ করতে গিয়ে কেটে গিয়েছে। এই কাজে হাত কাটে? সানি কোনো জবাব দিল না, চুপচাপ মাথা নিচু করে রইল। রায়হান খান আবারও গম্ভীর কণ্ঠে বলে, সাবধানে কাজ করবে, ঠিক আছে? রাতের খাবারে আর কেউ কোনো কথা বলল না। যে যার ঘরে চলে গেল। যাওয়ার সময় সানি সারার দিকে তাকালো এক পলক। সারার বিষণ্ণ মন দেখে দীর্ঘশ্বাস ফেললো একবার। সারার বিষণ্ণ মুখটা সানিকে যেন আরো গম্ভীরভাবে আহত করলো। সানি হাত মুখ ধুয়ে নিজের ঘরে গিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসেছে। শোবে মাত্র। এমন সময় সাফি আর আয়াত দুজনে হাতে করে একটা বালিশ নিয়ে সানির ঘরে এসে হাজির। দুই ভাইয়ের পরিকল্পনা অনুযায়ী সানির ঘরে আজকে রাতটা থাকবে। সানি কোনোভাবে একা থাকতে দিবে না আজকে। সাফি জানে সানি এখনো ভিতর থেকে ভেঙে আছে। আর সানি নিজেকে আঘাত করার অভ্যাসটা সাফিকে আতঙ্ক রাখে বেশি। সানি খানিকটা ভুকুসকে তাকালো তাদের দিকে। সাফি আর আয়াত হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে সানির সামনে। সানি স্বাভাবিকভাবে বলল, এত রাত হয়েছে এমনিতেই, না ঘুমিয়ে আমার রুমে এলে যে? সাফি তার হাতে রাখা বালিশটা সানির দিকে ছুঁড়ে মারে। সানি তৎক্ষণাৎ ধরে নেয় তার দিকে ছুটে আসা বালিশটাকে। সাফি বিছানায় আসন পেতে বসতে বসতে জবাব দেয়, আজ 3 ভাই একসাথে ঘুমাবো। ছোটবেলার মতো আজ যেহেতু দেরি হয়ে গিয়েছে, তাহলে ভালো করে দেরি হোক। এক রাত না ঘুমালে আহামর কিছু হয় না। সানি নিঃশব্দে মুচকি হাসে। সানি বুঝতে আর বাকি নেই, তারা তাকে এই পরিস্থিতিতে একা রাখতে চায় না। ভাইদের এমন ভালোবাসার জন্য বরাবরই তাদের প্রতি কৃতজ্ঞতা আর সম্মানবোধ কাজ করে সানির। সানি আয়াতকে উদ্দেশ্য করে বলে, দাঁড়িয়ে আছিস কেন, শুয়ে পড়। আয়াত হাসি মুখে তৎক্ষণাৎ বিছানায় গিয়ে গা এলিয়ে হাত পা ছুড়িয়ে শুয়ে পড়ে। বিছানার অর্ধেক জায়গা সে একাই দখল করে নিয়ে নেয়। সানি আয়াতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ভদ্রভাবে ঘুমাবি, ঠিক আছে? আয়াত সানির কথা শুনে চোখ মুখ কুঁচকে জবাব দেয়, আমি এখন বড় হয়ে গিয়েছি, আগের মতো ছোট নেই। সাফি সানির দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে ওঠে, এর কথা বিশ্বাস করিস না। 2 দিন আগে আমার সাথে ঘুমিয়েছে, গাধার মতো ঘুমায়। এই জীবনে এ বড় হবে না। সাফির কথায় সানি মৃদু সুরে হেসে ওঠে। আয়াত খানিকটা অভিমানে জড়িত কণ্ঠে বলে, তখন আমি এডমিশনে ছিলাম, ভার্সিটিতে চান্স পাইনি। এখন আমি ভার্সিটির স্টুডেন্ট, বড় হয়েছি। 2 দিন পর ভার্সিটি ক্লাস করতে যাব। একটা সুন্দর গার্লফ্রেন্ডও হবে আমার। আর তোমরা আমাকে এখনো ছোট বলছো? সাফি সানির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, দেখ তোর আশকরায় কেমন সাহস বেড়েছে। ভার্সিটিতে এখন ক্লাস শুরু হয়নি, পা রাখেনি, তার আগে গার্লফ্রেন্ড হবে ভেবে রেখেছে।
সানি আয়াতের দিকে তাকিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে, এসব বিষয়ে কোনো আশ করা চলবে না আয়াত, কোনো সাপোর্ট পাবি না বলে রাখলাম। তোমরা আমাকে ছোট কেন বলো, তাই তো বলছি আমি। সাফি আয়াতকে উদ্দেশ্য করে বলে, নে তুই বড় হয়ে গিয়েছিস, 2 দিন পর আকাশ ছবি, খুশি এবার? সানির মুখে দুষ্ট হাসি রেখে বলে, এক শর্তে মানবো তুই বড় হয়েছিস। সারা রাত তুই যদি লুঙ্গি পরে ঘুমিয়ে থাকতে পারিস তাহলে মানবো। সাফি হালকা উচ্চস্বরে হেসে উঠল। আয়াতের রাগ আরো গাঢ় হতে লাগে। সানি আর সাফি খুবই ভালো করে জানে আয়াত লুঙ্গি পরতে পারে না। আয়াতকে ইচ্ছে করে বিভ্রান্তিতে ফেলতে চাইছে, সেটা আয়াত খুব ভালোভাবে বুঝতে পারছে। আয়াত গাঢ় অভিমানী কণ্ঠে বলে, কেন তোমরাও তো লুঙ্গি পরে ঘুমো না, আমি কেন ঘুমাবো? সানি নিজের হাসি আটকিয়ে স্বাভাবিকভাবে বলে, পারি না তাই বলে পড়তে পারি না এমনটা তো নয়, পড়েছি মাঝে মাঝে অনেকবার গ্রামে গিয়ে। আমিও পড়েছি একবার। সানি ঠোঁট চেপে হেসে বলে, ওই খতনার সময় একবার, তাও আবার কোমরে ইলাস্টিক বাঁধা ছিল। সাফি এবার অট্ট হাসিতে ফেটে পড়ে। আয়াত এবার ভীষণ অপমানিত হলো, রাগে ক্ষোভে বলে ওঠে, কথা বলবো না তোমাদের সাথে আমি। সাফি আয়াদের হাত ধরে টেনে নিজের দিকে এগিয়ে নেয়। আয়াদের কাঁধে হাত রেখে বলে, রাগ করে না সোনা ভাই, মজা করলাম আমরা। আয়াত গাল ফুলিয়ে সানির দিকে তাকায়। আয়াদের তাকানোর উদ্দেশ্য সানির বুঝতে বাকি নেই। তার সানি অনুরূপ মুচকি হাসি রেখে বলে, তুই আমার হীরা। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।